বৌমা, এবার আমরা ঠিক করেছি একসাথে আমরা কোথাও ঘুরতে যাব। পাহাড়ে গিয়ে 5 স্টারে থেকে নিউ ইয়ার সেলিব্রেশন করব। তাই বাড়িতে আর কোনো রকম পার্টির আয়োজন করিনি। এমনিতেই প্রত্যেক বছর আমাদের বাড়িতে নিউ ইয়ার উপলক্ষে বড় পার্টি হয়, তাই এই বছর একটু আলাদা রকমভাবে সেলিব্রেট করতে চাইছি। আমরা তো নিউ ইয়ারের পরেও পাহাড়ে গিয়ে নিউ ইয়ার সেলিব্রেশন করতে পারি, কিন্তু এই বছর আমি আমার শ্বশুরবাড়িতে প্রথম নিউ ইয়ার উদযাপন করব। আমি চাই এই বছরে আপনাদের বাড়িতে নিউ ইয়ার সেলিব্রেশন উপলক্ষে পার্টি আয়োজন করা হোক। আমি আমার সব বান্ধবীদের নিমন্ত্রণ করব, আমার বাপের বাড়ির লোকেদেরও ডাকবো। ওরা এসে দেখুক যে আমি এখানে কতটা সুখে আছি আর আমার কত বড়লোক পরিবারে বিয়ে হয়েছে। আচ্ছা ঠিক আছে, তোমার যেমন মনে হয় তুমি তেমন করতে পারো। তোমার যখন পার্টি করে নিউ ইয়ার সেলিব্রেট করতে ইচ্ছা হয়েছে, তাহলে তুমি তোমার মতো করে পার্টি প্ল্যান করতে পারো। তোমার যখন যা টাকার দরকার হবে আমাদের কাছ থেকে নিয়ে নেবে। শাশুড়ি মায়ের এমন কথা শুনে রচনা খুবই খুশি হয়, তাই রচনা আর দেরি করে না। সে তার শাশুড়ি মায়ের কাছ থেকে নিউ ইয়ার উপলক্ষে শপিং করার জন্য অনেক টাকা চেয়ে নেয়। সে বড় একটা লাল গাড়িতে করে শপিং মলে যায়। সেখানে গিয়ে দামি দামি জামা, জুতা, কসমেটিক, শাল, সোয়েটার ইত্যাদি কেনে। নতুন বছরে সেলিব্রেশন উপলক্ষে তৈরি হওয়ার জন্য সে দামি মেকআপ আর্টিস্টও বুক করে। এমনকি সে বাড়ি এসে একে একে তার বান্ধবীদেরকে নিমন্ত্রণ করে। বান্ধবীদের নিমন্ত্রণ করা হয়ে গেলে রচনা তার বৌদিকে ফোন করে বলে, বৌদি, নতুন বছরের দিন তোমরা কিন্তু কোথাও ঘুরতে বেরিয়ে যেও না, কারণ আমার শ্বশুর বাড়িতে একটা বড় পার্টির আয়োজন করেছি। তোমরা সকালবেলা থেকে আমার শ্বশুর বাড়িতে চলে আসবে, এখানে কিন্তু খাওয়া দাওয়া করবে। সে কি, আমি ভাবলাম সবার সাথে নতুন বছরের দিন একটু আশেপাশে ঘুরতে যাব, আর তুমি বলছো তোমার শ্বশুর বাড়িতে গিয়ে নতুন বছর কাটাতে। না না, থাক, তুমি তোমার শ্বশুর বাড়ির লোকেদের সাথেই আনন্দ করো। আমরা যদি নতুন বছরের দিন সবাই মিলে সকাল থেকে তোমার বাড়িতে পড়ে থাকি, তাহলে সবাই খারাপ মনে করতে পারি। কেউ কিছু খারাপ মনে করবে না, কারণ আমার শ্বশুর বাড়ির লোকেরা অনেক ভালো। আসলে কি বলতো, আমি এত টাকা খরচা করে পার্টি রাখছি, নতুন বছর উদযাপন করছি, সেটা তোমার সহ্য হচ্ছে না। আমাকে আনন্দে দেখে তোমার গা জ্বলে পুড়ে যাবে, সেই জন্যই তুমি আসতে চাইছো না। তুমি আমাকে ভুল ভাবছো রচনা। ঠিক আছে, আমরা সবাই মিলে নতুন বছরের দিন তোমার শ্বশুর বাড়িতে গিয়ে আনন্দ করব। হ্যাঁ ঠিক আছে, আর হ্যাঁ, পারলে 2 দিন ধরে পেট ফাঁকা রাখবে, কারণ নিউ ইয়ারে আমাদের বাড়িতে 1000 রকমের ভালো ভালো আইটেম রান্না করা হবে, তাই সবকিছু একসাথে খেতে হবে। কিন্তু তোমরা তো এত ভালো ভালো খাবার কোনোদিনও খাওনি, তাই আগে থেকে বলে দিলাম। রচনা এই কথা বলে ফোন রেখে দেয়, কিন্তু তার বৌদি মালিনীর খুব খারাপ লাগে। বরাবরই রচনা একটু অহংকারী প্রকৃতির ছিল। সে যখন বাপের বাড়িতে থাকতো তখনও সে তার বৌদির সাথে খারাপ ব্যবহার করত, কিন্তু তার সেই স্বভাবটা এখনো পরিবর্তিত হয়নি। এভাবেই দেখতে দেখতে কয়েকটা দিন কেটে যায়। নিউ ইয়ার উপলক্ষে রচনা খুবই উৎসাহিত হয়ে পড়ে। সে শপিং করে নিজের ঘর একেবারে ভরিয়ে তোলে। এমনকি নতুন বছরের আগে রচনার শ্বশুরবাড়ি লাল, নীল, হলুদ, সবুজ এবং সুন্দর সুন্দর আলো দিয়ে সাজানো হয়। তার আলিশান শ্বশুরবাড়ি দেখে পুরো রাজপুরীর মতো মনে হয়। সেদিনই বিকালে রচনা তার বান্ধবীদের সাথে দেখা করতে যায়। কিরে রচনা, তোর শ্বশুরবাড়িতে অত বড় নিউ ইয়ারের পার্টি হবে, কিন্তু তুই জলের ব্যবস্থা করবি না? আমরা কিন্তু ওরকম শুকনো শুকনো পার্টি করতে পারবো না, আমাদের জন্য ভালো ওয়াইনের ব্যবস্থা করতে হবে কিন্তু। আরে হ্যাঁ, চাপ নিস না, শুধু আমার শাশুড়ি মা না জানতে পারলেই হলো, কারণ উনি খুবই ওল্ড মেন্টালিটির মানুষ। তাই তোদের জন্য আমি দামি ওয়াইনের ব্যবস্থা করব, তোরা লুকিয়ে লুকিয়ে খেয়ে নিবি, তাহলেই হলো। কারণ নিউ ইয়ারের দিন ওরকম শুকনো শুকনো সেলিব্রেশন করতে ভালো লাগে বল? এভাবে রচনা তার বান্ধবীদের সাথে প্ল্যানিং করতে থাকে। নিউ ইয়ার আসতে মাত্র 1 দিন বাকি থাকে, তাই রচনা যেন সারাদিন মন বসতে চায় না। তাদের বাড়িতে পার্টির আয়োজন একেবারে সম্পূর্ণ হয়ে যায়, কিন্তু বছরের শেষ দিনই রচনার ননদের জন্মদিন। তাই রচনার শ্বশুরবাড়ির লোকেরা ঠিক করে তারা তাদের বাড়ির মেয়ে প্রিয়াঙ্কার জন্মদিন উদযাপন করবে। মা, কালকে নিউ ইয়ার সেলিব্রেশনের পার্টি করতে গিয়ে এমনিতেই কত টাকা খরচা হয়ে যাচ্ছে, তারপর আজকে আবার বেকার বেকার কেন টাকা খরচা করবেন? আপনি বরঞ্চ যে টাকাটা খরচা করতে চাইছেন ওই টাকাটা আমাকে দিন, কালকে আমি আপনার মেয়ের জন্য ভালো জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করব।
রচনা এমন কথা বললে তার শ্বশুরবাড়ির লোকেদের খুব খারাপ লাগে। তারাও রচনার এরকম উদ্ধত্ত ব্যবহার পছন্দ করে না। কিন্তু রচনা এমন ব্যবহার করতে শুরু করে যে তাদের কিছু করার থাকে না। তারা বাধ্য হয়ে প্রিয়াঙ্কার জন্মদিনের অনুষ্ঠান ক্যান্সেল করে। জীবনে এই প্রথমবার আমার জন্মদিনের অনুষ্ঠান ক্যান্সেল হয়ে গেল, কিন্তু তুমি এটা ভালো করনি বৌদি। কালকে নিউ ইয়ার সেলিব্রেশনের পার্টি করবে বলে আজকে তুমি আমার জন্মদিনটা নষ্ট করে দিলে। ঈশ্বর করুক কালকে যেন এমন কিছু একটা হয় যাতে তোমার নিউ ইয়ার সেলিব্রেশন একেবারে নষ্ট হয়ে যায়। প্রিয়াঙ্কা মনে মনে এসবই ভাবতে থাকে। অন্যদিকে সেদিন সারাটা রাত রচনার ভালো করে ঘুম আসে না, কারণ সকালবেলা ঘুম ভাঙলেই নতুন বছরে তার চোখ খুলবে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তারা একে অপরকে সবাই হ্যাপি নিউ ইয়ার উইশ করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে রচনাও ফ্রেশ হয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। সেদিন রচনার শাশুড়িমা এবং ননদ দুজনে মিলে নতুন বছর উপলক্ষে গরম গরম কচুরি, বিভিন্ন রকমের ভালো ভালো খাবার রান্না করে। সে পার্লার থেকে খুব সুন্দর করে ফেসিয়াল, আইব্রো ইত্যাদি করে চলে আসে। কিছুক্ষণ পর তার বাপের বাড়ির লোকেরা বিভিন্ন রকমের মিষ্টি, জামা কাপড় নিয়ে তার শ্বশুর বাড়িতে এসে উপস্থিত হয়। হ্যাপি নিউ ইয়ার আপনাদের সবাইকে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। রচনা, তোমাকেও নতুন বছরের অনেক শুভেচ্ছা জানাই। এই নাও, তোমার পছন্দের মিষ্টি, জামা কাপড় সবই নিয়ে এসেছি। বৌদি, তুমি হয়তো ভুলে যাচ্ছ, আমার শ্বশুরবাড়ির লোকেরা কিন্তু অনেক বড় লোক। এরকম ফালতু কম দামি সস্তার মিষ্টি আর জামা কাপড়ের আমার কোনো দরকার নেই, কারণ আমি 10 লক্ষ টাকা দিয়ে শপিং করেছি। আর একবার টেবিলের দিকে তাকিয়ে দেখো, নতুন বছর উপলক্ষে আমাদের বাড়িতে কত দামি দামি খাবার রান্না হয়েছে। তাই এই মিষ্টিগুলো তুমি বাড়িতে নিয়ে চলে যেও। বৌমা, নতুন বছরের দিন কারোর সাথে এরকম খারাপ ব্যবহার করতে নেই। তোমার বাপের বাড়ির লোকেরা অনেক ভালোবেসে আমাদের জন্য উপহারগুলো নিয়ে এসেছে, এটাই কিন্তু যথেষ্ট। সবকিছু টাকা দিয়ে তুলনা করা যায় না। শাশুড়ি মা এভাবে রচনাকে চুপ করিয়ে দিলে সে খুবই রেগে যায়। কিন্তু নতুন বছরের দিন সারাদিন রচনা উঠতে বসতে সবাইকে অপমান করে। সন্ধ্যা হতে না হতেই রচনা একটা লাল গাউন পরে নতুন বছর সেলিব্রেট করার জন্য পরীর মতো সেজে তৈরি হয়। তার যেন আনন্দে মাটিতে পা পড়ে না। সন্ধ্যাবেলা একে একে বাড়িতে সব অতিথিরা আসতে শুরু করে। রচনা শ্বশুরবাড়িতে নতুন বছর সেলিব্রেশনের জন্য বড় পার্টি শুরু হয়। সবাই হ্যাপি নিউ ইয়ার বলে আনন্দ করে এবং নাচানাচি করতে থাকে। এমন সময়, এই নীলিশা, আমার ঘরে তোদের জন্য কিন্তু দামি ওয়াইন রাখা আছে। তোরা লুকিয়ে লুকিয়ে চলে যাবি কেমন? গিয়ে ওয়াইন খেয়ে চলে আয়। আমি এখন নিচে বসে সবার সাথে একটু আনন্দ করব। না না, আমরা একা ওয়াইন খাবো না, তোকেও আমাদের সাথে যেতে হবে। তুই চল আমাদের সাথে। ওয়াইন পেটে পড়লে আমরা একসাথে নতুন বছরে নাচানাচি করব। চল চল। রচনা প্রথমে কিছুতেই রাজি হতে চায় না, কিন্তু তার বান্ধবীরা জোর করলে রচনাও তাদের সাথে ওয়াইন খেতে চলে যায়। নতুন বছরের পার্টিতে সবাই সবার মতো আনন্দে মেতে থাকে। এমন সময় নীলিশা ইচ্ছা করে রচনাকে বেশি করে ওয়াইন খাইয়ে দেয়। কিছুক্ষণ পর তারা ধীরে ধীরে নিচে নেমে আসে। এমন সময় শালিনী দেবী তার পরিবারের সাথে এবং অতিথিদের সাথে নতুন বছরের পার্টিতে একেবারে মেতে থাকে। এমন সময় রচনা মেঝেতে বসে কাঁদতে কাঁদতে বলে, রকি, তুমি আমায় ছেড়ে চলে গেলে। রকি, তুমি আগের বছর নিউ ইয়ারের সেলিব্রেশনের দিন ডিস্কো ক্লাবে আমার সাথে ব্রেকআপ করেছিলে। আমি তো তোমাকে জেলাস করার জন্য প্রীতমের সাথে ডান্স করছিলাম, কিন্তু তাই বলে তুমি আমার সাথে ব্রেকআপ করে নিয়ে আমাকে ছেড়ে চলে যাবে? রকি, তোমাকে ভোলার জন্যই আমি আমার ভোদর বরকে বিয়ে করেছি, পুরো বাদরের মতো দেখতে। কিন্তু কি আর করব, টাকা আছে তাই আনন্দ করছি। কিন্তু তুমি যদি এখন আমাকে এসে বলো তুমি আমাকে ভালোবাসো, তাহলে আমি তোমার সাথে পালিয়ে যাব। হ্যাঁ, টাকা পয়সা নিয়েই পালাবো, শ্বশুর বাড়ির টাকা ছাড়বো না। এভাবেই রচনা মদ খেয়ে একেবারে নেশাগ্রস্ত অবস্থায় ভুলভাল বকতে থাকে। সবাই রচনার এমন অবস্থা দেখে খুবই অবাক হয়। নতুন বছরের সেলিব্রেশনের দিন রচনা যে এরকম একটা কাণ্ড ঘটাতে পারে তা কেউ ভাবতেই পারেনি। কিন্তু রচনার এমন কথা শুনে সেখানে উপস্থিত অন্যান্য আত্মীয় স্বজন এবং লোকজন ভীষণই মজা পায়। তারা খুবই হাসাহাসি করে। রচনা, তোমার লজ্জা করে না?
তুমি তোমার শ্বশুর বাড়িতে নতুন বছরের উৎসবের দিন কি উল্টোপাল্টা কথা বলছো? ইস, তোমার মুখ থেকে কি বাজে গন্ধ বেরোচ্ছে। তুমি আমার সাথে ঘরে চলো, সবাই কিন্তু তোমার উপর হাসাহাসি করছে। আপনাদের বাড়ির মেয়ের বিয়ের আগে অন্য কারোর সাথে সম্পর্ক ছিল, এটা আমাদেরকে বলতেই পারতেন। এরকম ভাবে নতুন বছরের দিন আমাদেরকে অপমান করার কি মানে হয়? ছি, লজ্জায় একদম আমাদের নাক কাটা যাচ্ছে। চুপ করুন। আমি যদি আপনার ছেলেকে বিয়ে না করতাম তাহলে কিন্তু আপনি কোটি কোটি টাকা দিয়েও এত ভালো বউ পেতেন না। আপনার ছেলে তো বাদরের মতো দেখতে, শুধু টাকা আছে বলে ওকে বিয়ে করেছি, না হলে তো লাথি মেরে তাড়িয়ে দিতাম। রচনা এভাবে নেশার ঘোরে ভীষণই উল্টোপাল্টা কথা বলতে থাকে, তাকে কিছুতেই থামানো যায় না। এমন সময় রচনার বৌদি তার মুখ চেপে ধরে তাকে ঘরে নিয়ে যায়। তাকে বেশি করে লেবু জল খাওয়ানো হলে তার নেশা কাটে, কিন্তু সে যখন নিজের কাণ্ড কারখানার ব্যাপারে জানতে পারে তখন সে নিজেই ভীষণই লজ্জিত হয়ে পড়ে। মাথাটা খুব ব্যথা করছে। তোমরা আমার দিকে এরকম রাগি রাগি চোখ করে তাকিয়ে আছো কেন? আমি কি করেছি? নতুন বছরের পার্টি সেলিব্রেশন হয়ে গেছে, আমি কত সুন্দর ড্রেস পরলাম, কিন্তু আমি তো ফটো তুলতেই পারলাম না। হ্যাঁ বৌদি, নতুন বছরের পার্টি সেলিব্রেশন হয়ে গেছে, আর তোমার ফটো তোলা হয়নি তাতে কি হয়েছে? আমি তোমার ভিডিও করেছি, কারণ তুমি এমন কাণ্ড করেছো সেটা তোমাকে না দেখালে আর হবে না। এই দেখো। এই বলে প্রিয়াঙ্কা তার বৌদিকে সেই ভিডিও দেখিয়ে দেয়, যার ফলে লজ্জায় রচনার চোখ মুখ লাল হয়ে ওঠে। সে কিভাবে তার পরিবারের কাছে ক্ষমা চাইবে কিছুই বুঝে উঠতে পারে না। প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি ওই কথাগুলো সত্যিই বলতে চাইনি। আমার বান্ধবীরা আমাকে জোর করে বেশি বেশি ওয়াইন খাইয়ে দিয়েছিল। আই এম ভেরি সরি, আর কোনোদিনও আমি এরকম করব না। রচনাকে কেউ কিছুতেই ক্ষমা করতে চায় না। প্রায় বেশ কিছুদিন ধরে রচনার সাথে কেউ কোনো কথাও বলে না, কিন্তু ধীরে ধীরে রচনা নিজেকে শুধরিয়ে নিতে শুরু করে। সময়ের সাথে সাথে সব আগের মতো হয়ে যায়, আর রচনা তার পরিবারের সাথে হাসি খুশি বসবাস করতে থাকে। মনীষা এবং সুচন্দ্রা দুজনেই খুবই ভালো বন্ধু ছিল। তাদের দুজনের বয়সের অনেক পার্থক্য ছিল, তবুও তারা একে অপরের খুবই ভালো বন্ধু হয়ে উঠেছিল। সরকারি চাকরি পাওয়ার আশায় মনীষার বিয়ের বয়স পেরিয়ে গিয়েছিল, তাই এখন আর ভালো ছেলে তার বাবা মা খুঁজে পাচ্ছিল না। মনীষাকে সবসময় যারাই দেখতে আসতো বয়স বেশি হয়ে গেছে বলে রিজেক্ট করে চলে যেত। এই নিয়ে মনীষার বাবা মা সবসময় খুবই চিন্তায় থাকতো। মনীষা তার বাবা মায়ের দুশ্চিন্তার কারণ ছিল বলে সেও মনে মনে খুবই কষ্ট পেত। সুচন্দ্রা যতটা পারত মনীষার পাশে দাঁড়িয়ে তাকে সান্ত্বনা দিত। তুই কেন সবসময় মন খারাপ করিস বলতো? আরে তোর কপালে উপরওয়ালা নিশ্চয়ই ভালো কিছু রেখেছে, আর ভালো কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়। ভালো কিছু তো সহজে পাওয়া যায় না, তাই না? তুই আমাকে আর সান্ত্বনা দেওয়ার চেষ্টা করিস না তো। এই নিয়ে আমাকে কতটা ছেলে দেখতে এলো বলতো, বারে বারে আমাকে রিজেক্ট করে দিচ্ছে। আর এই যে কদিন পরে যে বড়লোক বিদেশি ছেলেটা আমাকে দেখতে আসবে, আমি জানি সেও আমাকে রিজেক্ট করে দেবে। আমার না মনে আর কোনো রকমের আশা নেই। আরে তুই আগে থেকে কেন এসব নেগেটিভ চিন্তা ভাবনা করছিস? দেখবি সব ঠিক হয়ে যাবে। আর যেদিন ছেলেপক্ষ দেখতে আসবে আমি তো থাকবো, আমি সব ম্যানেজ করে নেব, তুই চিন্তা করিস না। আসলে মনীষার বয়স বেশি হয়ে যাওয়ার পাশাপাশি সে দেখতে খুবই সাধারণ ছিল। তার গায়ের রং শ্যাম বর্ণের ছিল, তাই সে নিজেকে নিয়ে কখনোই কনফিডেন্ট ফিল করতো না। অপরদিকে সুচন্দ্রা দেখতে খুবই সুন্দর ছিল, তাকে অনেক ছেলে বিয়ে করতে চাইতো, কিন্তু সে মনে মনে ভেবে রেখেছিল তার বন্ধুর বিয়ে হবে, তারপরই সে বিয়ে করবে। দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। শুভঙ্কর নামে একটি ছেলে তার বাবা ও মায়ের সঙ্গে মনীষাকে দেখতে আসে। উপরওয়ালার কৃপায় শুভঙ্কর ও তার পরিবার মনীষাকে খুবই পছন্দ করে। মনীষা ও তার পরিবারের সকলেই খুবই খুশি হয়। ঠিক আছে, ছেলে মেয়ে যখন একে অপরকে পছন্দ করেইছে, আমাদের আর কোনো আপত্তি নেই এই বিয়েতে। তাহলে এবার বিয়ের ডেটটা ফাইনাল করে নেওয়া যাক, কি বলেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আপনারাই বলুন না কোন ডেট করলে আপনাদের সুবিধা হবে, আমাদের কোনো আপত্তি নেই। শুভ কাজটা যত তাড়াতাড়ি করে ফেলা যাবে ততই মঙ্গল। হ্যাঁ, আমরাও চাই বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাক। আপনারা তো জানেন আমার ছেলে বিদেশে চাকরি করে, চাকরি থেকে 3 মাসের জন্য ছুটি নিয়ে দেশে ফিরেছে। বিয়ে করে বউকে নিয়ে আবার বিদেশে চলে যাবে, তাই বিয়েটা 1 মাসের মধ্যে হয়ে গেলেই ভালো হতো আর কি। হ্যাঁ হ্যাঁ, তাই করলেই হয়, কোনো অসুবিধা নেই। মনীষা ও শুভঙ্করের বিয়ে যখন ফাইনাল কথাবার্তা চলছিল তখন সেখানে সুচন্দ্রাও ছিল। সবার কথার মাঝে সে হঠাৎ করে বলে ওঠে, না
1-1.5 মাস পর তো গরম থাকবে। মনীষার বিয়েটা গরমকালে নয়, শীতকালে হবে। কিরে মনীষা, তুই শীতকালে বিয়ে করবি তো? গরমকাল শীতকাল আমার কোনো ব্যাপার নয়, বড়রা যেটা ঠিক করবে আমি সেটাই মেনে নেব। না, তুই মেনে নিতে পারলেও আমি মেনে নিতে পারবো না। তুই জানিস গরমকালে বিয়ে হলে কতটা কষ্ট হয়? তুই তো বউ সাজবি, সবচেয়ে বেশি কষ্ট তোর হবে। ভারী ভারী বেনারসি লেহেঙ্গা পরে মেকআপ করে সারাদিন বসে থাকাটা খুবই কষ্টকর। তোর মেকআপ তো ঘামে ধুয়ে চলে যাবে। আর আমার কথাটা একবার ভেবে দেখ, আমার অবস্থা কি হবে। তুই তো জানিস আমি একটুও গরম সহ্য করতে পারি না। এই মেয়ে, তুমি কি বলতে চাইছো? আমরা যখন ঠিক করেছি বিয়েটা গরমকালে হবে তখন গরমকালেই হবে। তুমি শুধু শুধু কেন বড়দের মাঝে কথা বলছো? বড়দের মাঝে কথা বলছি মানে? বিয়েটা আমার বন্ধুর। আমার বন্ধুর বিয়েটা যাতে ঠিকঠাক ভাবে হয় আর আমি আর আমার সমস্ত বন্ধুরা যাতে এর বিয়েতে এনজয় করতে পারি, সেটা নিয়ে অবশ্যই আমার কথা বলার অধিকার আছে। মনীষা, তুই শীতকালে বিয়ে কর প্লিজ। শীতকালে বিয়ে করলে আমি খুব সুন্দরভাবে লেহেঙ্গা পরে সাজতে পারবো, মেকআপ করতে পারবো, আর আমার মেকআপ নষ্টও হবে না। সবচেয়ে বড় কথা, লেহেঙ্গা পরে থাকলে ঠান্ডাও লাগবে না, কত ভালো রকম ভাবে স্টাইল মারা যাবে, বুঝতে পারছিস? সুচন্দ্রার কথা শুনে মনীষার বাবা মা খুবই রেগে যায়। এই মেয়ে, আমাদের মেয়ের বিয়ে কখন হবে না হবে সেটা আমরা ঠিক করব, তুমি না, বুঝেছো? যাও এখান থেকে, তুমি চলে যাও। তুমি কি আমার মেয়ের বিয়েটা ভাঙবে বলে লেগেছো নাকি? বেয়াদব মেয়ে একটা। কাকু, আপনার মেয়ের বিয়ে শীতকালে দিন, দেখবেন খুবই ভালো হবে। আপনার অনেক টাকা সেভিংস হবে। বিয়ে বাড়িতে এসি পাখা কিচ্ছু লাগাতে হবে না। আপনার ইলেকট্রিক বিল কতটা সেভ হবে আপনি বুঝতে পারছেন? এভাবে সুচন্দ্রা তার বন্ধুর বিয়ে শীতকালে দেওয়ার জন্য জেদ করতে থাকে। মনীষা কোনো কথা না বলে শান্ত মেয়ের মতো চুপ করে বসেই ছিল। শুভঙ্কর একইভাবে সুচন্দ্রার দিকেই তাকিয়েছিল। সুচন্দ্রা খুবই ফটফট করে কথা বলছিল এবং সে খুবই চঞ্চল প্রকৃতির হওয়ায় শুভঙ্করের দৃষ্টি সে বারে বারে আকর্ষণ করছিল। শুভঙ্কর সুচন্দ্রাকে দেখে মনে মনে ভাবে, আমি ঠিক যেরকম মেয়ে চেয়েছিলাম এই মেয়েটা তো ঠিক সেরকমই। আমি এরকম চঞ্চল মেয়েকেই তো বিয়ে করব। আমি মনীষাকে পছন্দ করব না। মনীষা কেমন যেন শান্তশিষ্ট মেয়ে, আমার সঙ্গে সুচন্দ্রাকেই ভালো মানাবে। এক কাজ করি, আমি বিয়েটা ভেঙে দিই। আচ্ছা, আমার একটা কথা ছিল, বিয়েটা শীতকালে হবে না গরমকালে হবে সেটা ঠিক করার আগে একবার আমার মতামতটা আপনাদের জানা দরকার। কিন্তু কি মতামত বাবা? তুই কি বলবি বল না। আমার মনীষাকে পছন্দ নয় বাবা। তোমরা তো তখন থেকে নিজেদের কথাই বলে যাচ্ছ। একবার আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজন বলে মনে করলে না যে মেয়েটাকে আমার পছন্দ হয়েছে কিনা, আর তোমরা ডেট ফাইনাল করার জন্য উঠে পড়ে লেগেছো। কিন্তু বাবা, তুই যে চুপ করেছিলি, আমরা তো মনে করেছিলাম তোর মেয়েটাকে পছন্দ হয়েছে। তোর তাহলে মেয়ে পছন্দ হয়নি, তাই তো? তাহলে আর কি করা যাবে? আচ্ছা, আমরা তাহলে আসি, কিছু মনে করবেন না। আমরা তো আর জোর করে কোনো কিছু করতে পারবো না। আরে আরে, এ কি, আপনারা কি ছেলে খেলা পেয়েছেন নাকি? এতক্ষণ তো মনীষাকে আপনাদের সবার পছন্দ ছিল, হঠাৎ করে তাহলে কি হলো আপনাদের? আপনারা প্লিজ যাবেন না, আপনারা কিন্তু এটা ঠিক করছেন না। বিয়ের ডেট ফাইনাল করতে গিয়েও আপনারা চলে যাচ্ছেন কেন? এই যে শুভঙ্কর দাদা, তুমি অন্তত শোনো। সুচন্দ্রার কথাই কেউ পাত্তা দেয় না। শুভঙ্কর এবং তার বাবা মা সেখান থেকে চলে যায়। প্রত্যেকবারের মতো এবারও মনীষার বিয়ে ভেঙে যাওয়ায় সে খুবই কান্নাকাটি করতে থাকে। মনীষার বাবা মা সুচন্দ্রার উপর ভীষণ পরিমাণে রেগে যায়। সব এই মেয়েটার জন্য হয়েছে, এই মেয়েটার জন্য। এই মেয়েটা গরমকালে বিয়ে হবে না শীতকালে বিয়ে হবে এরকম করতে করতে বিয়েটা ভেঙে দিল। এই, তোর কি দরকার ছিল তোর বন্ধুকে বাড়িতে ডাকার? হ্যাঁ, এই মেয়ে, তুমি খুব শান্তি পেয়েছো তো বিয়েটা ভেঙে দিয়ে? হ্যাঁ বাবা, তুমি সুচন্দ্রাকে বকছো কেন? সুচন্দ্রার কোনো দোষ নেই। ছেলেপক্ষ আমাকে পছন্দ করেনি, এটাই আসল কারণ। আমি দেখতে ভালো নই, আমার বয়স হয়ে গেছে, সেই জন্যই ওরা আমাকে রিজেক্ট করে দিয়েছে। আর সুচন্দ্রা শীতকালে বিয়ে করার কথা বলছিল, এতে তো ভুল কিছু বলেনি। ওদের যদি সেরকম চিন্তা ভাবনা থাকতো, ওরা গরমকালে হোক কিংবা শীতকালে বিয়েটা তো ফাইনাল করতো। তা না করে ওরা তো আমাকে রিজেক্ট করে চলে গেল। তুই একদম বেশি কথা বলবি না। তুই যাই বলিস না কেন, আমরা কিছুতেই মানবো না। তোর বিয়েটা এই মেয়েটার জন্যই ভেঙেছে। তুই এই মেয়েটার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবি না বলে দিলাম। এই মেয়ে, যাও, বেরিয়ে যাও আমাদের বাড়ি থেকে। আর কোনোদিনও আমাদের বাড়িতে তুমি পা রাখবে না। এভাবে মনীষার বাবা মা সুচন্দ্রাকে অনেক উল্টোপাল্টা কথা বলে তাকে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয়। সুচন্দ্রা মনে মনে খুবই কষ্ট পেয়েছিল। সে মনে মনে এটা ভেবে কষ্ট পাচ্ছিল যে তার জন্যই হয়তো তার বন্ধুর বিয়েটা ভেঙে গেল। পরের দিন সুচন্দ্রার কাছে হঠাৎ করে একটা অচেনা নাম্বার থেকে ফোন আসে। হ্যালো, কে বলছেন? আমি শুভঙ্কর বলছি। কালকে তোমার বন্ধুকে দেখতে গেলাম, পছন্দ হলো না বলে বিয়েটা ভেঙে চলে এলাম, মনে পড়লো? হ্যাঁ হ্যাঁ, মনে পড়বে না কেন? আপনি কিন্তু এটা একদম ঠিক করেননি। আমার বন্ধুকে আপনি এভাবে রিজেক্ট করতে পারেন না। বিশ্বাস করুন, আমার বন্ধু কিন্তু খুব ভালো।
আপনার বন্ধু খারাপ এটা কিন্তু আমি একবারও বলিনি, কিন্তু আমি মনীষার থেকেও আরো ভালো একটা মেয়েকে বিয়ে করতে চাই, আর সেই মেয়েটা হলো তুমি। তোমাকে দেখার পর মনীষাকে আমার আর পছন্দ হলো না, আমি তোমাকে বিয়ে করতে চাই। আর হ্যাঁ, আমি জানি তুমি শীতকালে বিয়ে করতে চাও, তাই তোমার সব ইচ্ছা পূরণ করতে আমি রাজি আছি। শুভঙ্করের কথা শুনে সুচন্দ্রা ভীষণ পরিমাণে অবাক হয়। সে কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর শুভঙ্করকে বলে, ঠিক আছে, তুমি যদি শীতকালে বিয়ে করো তাহলে আমার কোনো আপত্তি নেই, কারণ আমার একটাই ইচ্ছে ছিল শীতকালে বিয়ে করার। বিয়েটা তাহলে শীতকালে ফাইনাল করা যাক। এভাবেই সুচন্দ্রা শুভঙ্করের সঙ্গে তার বিয়েটা শীতকালের ডিসেম্বর মাসে ফাইনাল করে। শুভঙ্কর খুবই খুশি হয়। সুচন্দ্রা তার বিয়ের কেনাকাটা শুরু করে দেয়। দেখতে দেখতে বেশ কয়েক মাস কেটে যায়। শীতকাল চলে আসে। শুভঙ্কর ও সুচন্দ্রার বিয়ের দিনও এগিয়ে আসে। সুচন্দ্রার গায়ে হলুদের দিন প্রচন্ড ঠান্ডা পড়ে। ওরে বাবারে, কি ঠান্ডা পড়ছে আজকাল! ও মা, নাও নাও, তাড়াতাড়ি কি করবে করো, কম্বল ছিঁড়ে এলাম আমি। গায়ে হলুদ হয়ে গেলে আবার কম্বলের মধ্যে ঢুকে পড়বো। হ্যাঁ হ্যাঁ, এই তোমরা সবাই এসো। বয়স্ক মহিলারা গায়ে হলুদ লাগানো শুরু করো। এই যে দিদুন, তুমি আগে এসো। হ্যাঁ হ্যাঁ, এই তো কই হলুদটা দাও দেখি। এই যে মেয়ে, এদিকে একটু তাকাও। এই বলে বয়স্ক বুড়িমা সুচন্দ্রার মুখে অল্প একটু হলুদ ছোঁয়াতেই সুচন্দ্রা তিরিং করে লাফিয়ে ওঠে। ওরে বাবারে, কি ঠান্ডা! ওরে বাপ রে বাপ, কি ঠান্ডা হলুদ! ও মা, আমি গায়ে হলুদের অনুষ্ঠান করব না, আমি মরে যাব এই ঠান্ডায় গায়ে হলুদ লাগালে। আমি চললাম বাবা। আরে আরে, তুই কোথায় যাচ্ছিস? বিয়ের আগে গায়ে হলুদ না লাগালে বিয়ে হবে কি করে? সুচন্দ্রা কারোর কথা না শুনে গায়ে হলুদের অনুষ্ঠান ছেড়ে চলে যায়। সে সোজা কম্বলের মধ্যে ঢুকে পড়ে। পরের দিন মেহেন্দির অনুষ্ঠানে সুচন্দ্রাকে মেহেন্দি আর্টিস্ট মেহেন্দি পরাতে আসে। মেহেন্দি লাগাতেই সুচন্দ্রার খুবই ঠান্ডা লাগে এবং সে মেহেন্দি লাগাতেও অস্বীকার করে। এভাবেই সুচন্দ্রা বিয়ের কোনো অনুষ্ঠান কিংবা নিয়ম পালন করে না। বিয়ের দিন সকালবেলা সবাই অনেক চেষ্টা করেও সুচন্দ্রাকে স্নান করাতে পারে না। সে বিয়ের দিন সকাল থেকেই কম্বলের মধ্যে ঢুকে বসে থাকে। কি রে, তুই কখন তৈরি হবি? বরযাত্রী তো চলে এলো, তুই কি বিয়ে করবি না নাকি? হ্যাঁ, আমার খুব ঠান্ডা লাগছে মা, আমি এই কম্বলের মধ্যেই বিয়ে করব। সুচন্দ্রা বিয়ের মণ্ডপে যেতে কিছুতেই রাজি হয় না। শেষ পর্যন্ত শুভঙ্কর ও তার বাবা মা সুচন্দ্রাকে ডাকতে তার ঘরে আসে। সুচন্দ্রা, কি হচ্ছেটা কি? তুমি তো শীতকালে বিয়ে করবে বলে লাফাচ্ছিলে, আর আজকে বিয়ের দিন এগুলো কি নাটক শুরু করেছো? চলো তাড়াতাড়ি করে তৈরি হয়ে নাও, বিয়ের মণ্ডপে চলো, সময় চলে যাচ্ছে। না না, আমি কম্বল থেকে বেরোলে মরে যাব, আমি এখানেই বিয়ে করব। এরকম হয় না সুচন্দ্রা, বাইরে আগুন আছে, তোমার ঠান্ডা লাগবে না, চলো। তুমি এত শীত কাতুরে আমি জানতাম না তো। এখন তো দেখছি তোমার বন্ধু মনীষাকে বিয়ে করলেই ভালো হতো। তুমি বিয়ের দিনই এরকম করছো, বাকি সারা জীবন পড়ে আছে, তখন যে কি করবে উপরওয়ালাই জানে। তাহলে যাও, মনীষাকে বিয়ে করো, আমি তোমাকে বিয়ে করব না। আমি শীতকালে তোমাকে ছাড়তে পারবো, কিন্তু কিছুতেই কম্বল ছাড়তে পারবো না। শুভঙ্কর, আজকে আমাদের মান সম্মান শেষ হয়ে যাবে। সবাই কি বলবে? আমার বিলেত ফেরত ছেলে লগ্নভ্রষ্ট হয়ে বউ না নিয়েই বাড়ি ফিরে এসেছে। তোর জন্যই হয়েছে এসব। আগেই বলেছিলাম ওই শান্তশিষ্ট ভদ্র মেয়েটাকে বিয়ে করে নে। চল, মনীষার সঙ্গেই তোর বিয়ে দেব, চল। এই বলে শুভঙ্কর ও তার পরিবার মনীষাদের বাড়িতে বরযাত্রী নিয়ে উপস্থিত হয়। তারা মনীষার পরিবারের কাছে হাত জোর করে অনুরোধ করে তাদের ছেলের সঙ্গে মনীষার বিয়ে দেওয়ার জন্য। মনীষা ও তার পরিবার খুবই খুশি হয়। মনীষা ও শুভঙ্করের বিয়ের আয়োজন শুরু হয়ে যায়। কয়েক ঘন্টার মধ্যে তাদের বিয়েও হয়ে যায়। সবাই একে একে তাদেরকে শুভকামনা জানাতে থাকে। সুচন্দ্রাও একটা ফুলের তোড়া নিয়ে সেখানে এসে হাজির হয়। হ্যাপি ম্যারিড লাইফ দোস্ত, ভালো থাকিস। আমি তোকে বলেছিলাম না, শুভঙ্করের সঙ্গে তোর বিয়ে আমি দিয়েই ছাড়বো। এ কি, তুমি এখানে? তোমার এখন আর ঠান্ডা লাগছে না? ওগুলো কি ছিল তাহলে? ওগুলো কি ছিল তুমি বুঝবে না, ছাড়ো। এই বলে সুচন্দ্রা সেখান থেকে চলে যায়। শুভঙ্কর ভালো করে বুঝতে পেরেছিল যে মনীষার সঙ্গে সে যে অবিচারটা করেছিল, সুচন্দ্রা প্ল্যান করে সেটার প্রতিশোধ নিয়েছে। বিয়ের পর মনীষা ও শুভঙ্কর হাসি খুশি বসবাস করতে থাকে। অন্যদিকে সুচন্দ্রা নিজের পছন্দের ছেলে খুঁজতে থাকে পরের বছর শীতকালে বিয়ে করবে বলে।